দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্ক সহ কয়েকটি শহরে প্রতিবাদ। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। এরপর জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে একীভূত ইউক্রেনীয় অঞ্চল নিয়ে আলোচনা নয় বললেন ক্রেমলিন। আরও জানিয়ে দিব রাশিয়ায় ৩,০০০ সেনা পাঠালো উত্তর কোরিয়া, নেপথ্যে কি। আরও জানিয়ে দিব ফের একসঙ্গে ৩ ঘূর্ণিঝড়ের বিরল ঘটনা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। রাশিয়ায় ৩,০০০ সেনা পাঠালো উত্তর কোরিয়া, নেপথ্যে কি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় উত্তর কোরিয়া আরও অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পাঠানো এই সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মুখ সারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে। খবর এনবিসি নিউজের। দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এনআইএস বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার মোতায়েন করা সেনা সংখ্যা কত তা নির্ধারণের জন্য চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দৈনিক জোংগাংয়ের এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে করে রাশিয়ায় অন্তত ৩,০০০ অতিরিক্ত সেনা পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের পাঠানো অতিরিক্ত সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের লড়াই ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে। এর আগে ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় ১১,০০০-এরও বেশি সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া। ইউক্রেন ও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সেনারা উত্তর ও কোরিয়ার অস্ত্র ব্যবহার করেছে। যদিও উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্ক সহ কয়েকটি শহরে প্রতিবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি বজায় রাখার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিক্রিয়ায় শত শত সিরীয় নাগরিক বিক্ষোভ করেছেন। সিরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী দামেস্ক জাতিসংঘের অফিসের বাইরে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর মন্তব্যের প্রতিবাদ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনে নিন্দা জানিয়েছেন। দক্ষিণ সিরিয়ায় সামরিকীকরণ নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানাতে গতকাল মঙ্গলবার ড্রুজ অধ্যুষিত কেন্দ্রীয় শহর সুওয়াইদার আল কারামা স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় তারা দখলদারিত্বের বিরুদ্ধে, বিশেষ করে তুরস্ক এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা নেতানিয়াহু এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সিরিয়ার জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না। বিক্ষোভকারীরা সিরিয়ার প্রশাসনকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা বলেছে, আলোচনায় বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়। আজ বৃহস্পতিবার হামাস এই ঘোষণা দিয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দি বিনিময়ের অংশ হিসেবে 4 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল 642 জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে শুরু করেছে। হামাস এক বিবৃতিতে বলেছে, আমরা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বিবরণ এবং বিধানসহ আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত
আলোচনায় প্রবেশের জন্য আমরা প্রস্তুত। হামাস আরও উল্লেখ করেছে, গাজায় এখনও আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা এবং প্রতিশ্রুতি পূরণ করা। বন্দি বিনিময়ে বাধা দেওয়ার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের ব্যর্থ প্রচেষ্টার ফলে তাদের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা ছাড়া কোনো বিকল্প অবশিষ্ট নেই। হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত 6 জীবিত বন্দির বিনিময়ে শনিবার ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তির কথা ছিল, তবে হস্তান্তরের সময় বন্দীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েল প্রক্রিয়াটি বিলম্বিত করেছিল। ফের একসঙ্গে 3 ঘূর্ণিঝড়ে বিরল ঘটনা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। ফের একসঙ্গে 3টি ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক খাওয়ার মতো বিরল ঘটনা ঘটল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। এতে শঙ্কিত আবহাওয়াবিদরা। সিবিএস নিউজ জানিয়েছে, রায়, শেরু ও আলফ্রেড নামের এই 3টি ঘূর্ণিঝড় এখনও সক্রিয় রয়েছে। সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে ঘূর্ণিঝড়, তবে একই সঙ্গে 3টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া বিরল। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর আটলান্টিকে সেপ্টেম্বরে একসঙ্গে 3টি হারিকেন হওয়া অস্বাভাবিক নয়, তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য এটি ব্যতিক্রমী ঘটনা। রায় ঘূর্ণিঝড়টি শুক্রবার ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলে ক্ষতি হয়েছে। আলফ্রেড সোমবার কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে। শেরু মঙ্গলবার শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম। গাজা মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। হামাসের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ প্রায় শেষ হওয়ার আগে ইসরায়েল জানালো গাজা মিশর সীমান্ত সংলগ্ন ফিলাডেলফি করিডর থেকে সেনা সরানো হবে না। এক ইসরায়েলি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, আমরা ফিলাডেলফি করিডর থেকে সরে আসব না। আমরা হামাসের সন্ত্রাসীদের আবার ট্রাক ও রাইফেল নিয়ে আমাদের সীমান্তে ঘোরাফেরা করতে দেব না। আমরা তাদের পাচারের মাধ্যমে আবার শক্তিশালী হতে দেব না। এর কয়েক ঘন্টা আগে হামাস প্রথম ধাপে মুক্তির জন্য নির্ধারিত শেষ জিম্মিদের হস্তান্তর করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে 42 দিনের যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপে সম্প্রসারণে আলোচনা শুরুর কথা ছিল 3 সপ্তাহ আগে, তবে আলোচনা শুরু হয়েছে কিনা তা স্পষ্ট নয়। প্রথম ধাপে হামাসের হাতে থাকা 38 জন ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের হাতে থাকা কয়েক হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে। এই ধাপে মেয়াদ শেষ হচ্ছে শনিবার। রাশিয়ার সঙ্গে একীভূত ইউক্রেনীয় অঞ্চল নিয়ে আলোচনা নয় বললেন ক্রেমলিন। 2022 সালে ফেব্রুয়ারিতে সামরিক অভিযানের আগে ও পরে ইউক্রেনে যে 5 অঞ্চল রাশিয়ার সাথে একীভূত হয়েছে সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন, যদিও 4টি অঞ্চলই তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। খবর আল জাজিরার। প্রতিবেদন মতে, তুরস্কের ইস্তাম্বুলে রুশ মার্কিন বৈঠকের আগে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যে অঞ্চলগুলো রাশিয়ান ফেডারেশনের অধীনস্থ হয়ে গেছে, যা আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ। সেগুলো আমাদের দেশের একটি অবিচ্ছেদ্য অংশ। এগুলো আলোচনার অযোগ্য। 2014 সালে একটি সংক্ষিপ্ত সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। এরপর এক গণভোটের মাধ্যমে দ্বীপটি রাশিয়ার সঙ্গে একীভূত হয়। কিয়েভ ও পশ্চিমা দেশগুলো একে অবৈধ বলে অভিহিত করে আসছে।